ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, 2025 সালের নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের যে বাংলা বইটি রয়েছে, যেটি তোমরা চারুপাঠ বই নামে জানো, সেই চারুপাঠ বইয়ের কবিতা অংশের প্রথম কবিতাটি জন্মভূমি। সেই জন্মভূমি কবিতাটির মূলভাব আজকে আমি তোমাদের সামনে চমৎকারভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব এবং 2025 সালের নতুন কারিকুলাম অনুযায়ী এখান থেকে কিভাবে তোমরা মূলভাব জেনে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করতে পারবে, সেই সাথে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর ও এমসিকিউ প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে। তো চলো আজকের এই সুন্দর কবিতাটি আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। তো কবিতা পাঠের শুরুতেই তোমাদের চোখে একটি অপরূপ দৃশ্য পড়বে, যেই অপরূপ সৌন্দর্যময় প্রকৃতিটি আমাদের জন্মভূমিকে মূলত নির্দেশ করে। তো আমরা প্রতিনিয়তই এমন সুন্দর সুন্দর প্রাকৃতিক মুহূর্তের মধ্য দিয়ে জীবনকে পার করে নিয়ে যাচ্ছি। তো কবি তোমাদেরকে এই প্রকৃতির প্রতি যে ভালোবাসা এবং জন্মভূমির প্রতি যে মমত্ববোধ এবং দেশপ্রেমে তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্যই এই জন্মভূমি কবিতাটি তোমাদের এবারে পাঠ্য বইয়ে তোমাদের কাছে সংযোজন করা হয়েছে। তো জন্মভূমি এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি কবিতা। তো এই জন্মভূমি কবিতাটির মধ্যে কবিতার গভীর ভালোবাসা ও মমত্ববোধ, সেই সাথে আবেগকে তুলে ধরেছে। কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমিকে মাতৃসুলভ ভালোবাসা দিয়েছেন এবং তার সকল যে জীবনের সুখ, এই সুখের কারণ হিসাবে জন্মভূমিকেই তিনি দেখেছেন। এই কবিতাটিতে আমাদেরকে তিনটি মূল বিষয়ের ইঙ্গিত দেয়। সেটি হলো জন্মভূমির প্রতি ভালোবাসা, যেটি কবিতার জন্মভূমিকে মাতৃতুল্য ভালোবাসা দেওয়ার মাধ্যমে এবং জন্মভূমিতে জন্মে সার্থক হয়েছেন একথা বলার মাধ্যমেই প্রকাশিত হয়। দ্বিতীয় যে মূল বিষয়টি রয়েছে সেটি হলো প্রকৃতির সৌন্দর্য, অর্থাৎ কবিতার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন ও ফুলের সুবাস, চাঁদের আলো, সূর্যের আলো তার মনকে যে মুগ্ধ করে, তার মাধ্যমেই মূলত প্রাকৃতিক যে সৌন্দর্য জন্মভূমির সেটি প্রকাশ পেয়েছে। দ্বিতীয় যে মূল বিষয়টি আছে সেটি হলো দেশপ্রেম। কবিতার দেশের প্রতি গভীর দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেছেন এই জন্মভূমি কবিতার মাধ্যমে। তো আমরা কবিতার তিনটি মূল বিষয় সম্পর্কে জানলাম। এবারে চলো কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা এর মূল ভাবগুলো বুঝে নিই। তো সর্বপ্রথম যে লাইনটি রয়েছে সেটি হলো, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। এই লাইনটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কবি তার জীবনকে সার্থক বা সফল মনে করেন, কারণ তিনি এই দেশে, এই জন্মভূমিতে জন্মগ্রহণ করতে পেরেছেন বলে। 2 নাম্বার যে লাইনটি আছে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এই যে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এখানে কবি তার জন্মভূমিকে ভালোবাসতে পেরেও জীবনকে সফল মনে করেছেন এবং কবি তার জন্মভূমিকে মা বলে সম্বোধন করে এবং তার মা বলার কারণে যে মাতৃসুলভ একটি ভালোবাসা এখানে কবি প্রকাশ করেছেন। 3 নম্বর লাইনটি দেখো, বলছে, জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো। তো এই লাইনটি আমাদের মূলত চমৎকার একটি বার্তা আমাদের মাঝে দেয়। তো এই লাইনটির মূল ভাব হলো, কবিতার জন্মভূমির যে ধন সম্পদ বা রাজকীয় জীবন সম্পর্কে খুব একটা তিনি চিন্তিত নন। তার জন্য তার জন্মভূমির মাটি, মানুষ ও প্রকৃতি সবচেয়ে বড় সম্পদ। আর কবির কাছে জন্মভূমির প্রতি কবির এই অগাধ ভালোবাসাই সব। অর্থাৎ এই যে কথা বলছে যে জন্মভূমির অনেক সম্পদ আছে, অনেক ধন সম্পদ থাকতে পারে, কিন্তু আমি জন্মভূমিকে ভালোবাসি, জন্মভূমির প্রকৃতিকে ভালোবাসি এবং এতে থাকা সকল মানুষই আমার কাছে সব, এটি বোঝানোর চেষ্টা করেছেন। 4 নম্বর লাইনটি দেখো, বলছে, শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে। তাহলে এখানে এই যে চমৎকার একটি কথা বলল যে শুধু জানি আমার অঙ্গ জোড়াই তোমার ছায়ায় এসে, এই লাইনটির মূল ভাব হলো, এখানে কবি বুঝিয়েছেন যে তার জন্মভূমির ছায়ায় এসে যে তার শরীর ও মন প্রশান্তি পায়, এই কথাটি তিনি বুঝিয়েছেন। অর্থাৎ জন্মভূমির মাটি, প্রকৃতি, মানুষ যত এর কাছাকাছি কবি থাকেন ততই কবির মনে শান্তি বা প্রশান্তি পায়।
এরপরে দেখো পঞ্চম লাইনে বলছে, কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল। কোন বনেতে জানি নে ফুল, গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। তো এই দুইটা লাইনের একসাথে আমরা মূল ভাবটা জেনে নিই, কারণ এই দুইটা লাইন পরস্পর খুবই সমার্থক, একই সাথে বলতে হবে। কারণ মূল ভাবটা দেখো, এখানে এই দুই লাইনে কবি বুঝিয়েছে যে এখানে কবি তার জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছে। কারণ আমাদের জন্মভূমিতে যে প্রাকৃতিক সমারোহ চারিদিকে, সে চারিদিকে যদি আমরা খেয়াল করি, বনে জঙ্গলে ভরা, এবং সেই বনে বনে যে কত পশু পাখি, ফুল ফল ভরা থাকে, এই ফুলের গন্ধ কোথা থেকে যে কবির কাছে এসে কবিকে আকুল করে সেটি তিনি বোঝাতে চেয়েছেন। এবং আরও বোঝাতে চেয়েছেন যে এখানকার যে ফুলের সুবাস, আকাশের যে চাঁদের আলো, এই জিনিসটা কবিকে খুব বেশি মুগ্ধ করেছে। তো আমরা এই দুইটা লাইনের মূলভাব বুঝলাম। এরপরে দেখো রয়েছে, আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এই যে শেষের দুইটা লাইন, এই দুইটা লাইনে কবি এমন কিছু বুঝিয়েছে যেটা আসলেই সবার জন্য আমাদের ক্ষেত্রে এই কাহিনীটা ঘটে থাকে। অর্থাৎ জন্মভূমি তখনই সেটাকে বলি যেখানে আমাদের জন্মের পরে সেখানকার আলো বাতাস প্রথম আমরা অনুভব করি, সেখানকার আলো আমাদের প্রথম চোখে এসে পড়ে। তো কবি এখানে বুঝিয়েছে যে এখানের যে কবি তার জন্মভূমির আলোকে তার জীবনের প্রথম আলো হিসেবে দেখেন, এবং এই আলোতেই যে তার জীবন শেষ হবে, এবং তিনি এই আলোতেই তার জীবন শেষ করতে চান। অর্থাৎ যে জন্মভূমিতেই তিনি জন্মগ্রহণ করেছেন, সেই জন্মভূমির আলো দেখেই যখন পৃথিবীতে এসেছেন, সেই জন্মভূমির আলো দেখেই তিনি এখানে মৃত্যুবরণ করতে চান। কবি এখানে একটি আকাঙ্ক্ষা করে গিয়েছেন। তো এই যে জন্মভূমি কবিতাটি আমরা সম্পূর্ণ মূলভাব বুঝলাম। এবারে এখানে আমাদের জন্য কিছু শিক্ষা রয়েছে, কারণ জন্মভূমি কবিতাটি জন্মভূমির প্রতি একজন মানুষের যে অগাধ ভালোবাসার একটি সুন্দর উদাহরণ, সেটি কবি দেখিয়ে গিয়েছেন। কবি তার জন্মভূমিকে যে মাতৃসুলভ ভালোবাসা দিয়েছেন, অর্থাৎ মা বলেছেন, এবং তার জীবনের সব সুখের কারণ হিসাবে এই জন্মভূমিকেই কিন্তু তিনি বারবার উল্লেখ করেছেন। তো আমরাও যাতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, দেশের প্রকৃতিকে ভালোবাসি, এজন্য এই জন্মভূমি কবিতাটি আমাদের জন্য একটি বাস্তব উদাহরণ হিসেবে হতে পারে। তো আমরা আশা করি এখান থেকে যেই মূলভাবটুকু জানলাম, এবারে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন খুঁজে দেখি। তো এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেটি হলো, 1 নম্বরে আমরা বলতে পারি যে কেন কবি তার দেশকে মা বলেছেন। 2 নম্বরে কবি কিভাবে তার দেশের প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন। 3 নম্বরে কবি কেন তার জন্মভূমির ধন সম্পদ নিয়ে চিন্তিত নন। কবি সার্থক জনম বলতে কি বুঝিয়েছেন। তো আরও একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা করো। তো এই যে অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের খ নম্বরে থাকে, এবং এখান থেকে কিন্তু প্রত্যেক লাইন থেকে কিন্তু এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কবির মন আকুল হয় কিসে, এইরকম একটি পাঠ্য বইয়ে তোমাদের এমসিকিউ রয়েছে। তাহলে ফুলের গন্ধে কি কবির মন আকুল হয়। তো এইভাবে আমরা এই কবিতাটি সম্পূর্ণ খুব ভালোভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।